আমি শুরুতে মাত্র 30 সেকেন্ডে বলে দিব বই পড়া প্রবন্ধের মূল ভাবটা কি, সিকিউতে কিভাবে বই পড়া প্রবন্ধ থেকে কি কি জিনিস লিখে আনসার করতে হবে, এবং তারপর আমরা বই পড়া প্রবন্ধ থেকে যত এমসিকিউ আসবে সবগুলো যাতে আমরা ইনশাল্লাহ পারি, এই জন্য বই পড়া প্রবন্ধটা পুরোটা আমরা পড়বো একদম ব্যাখ্যা বিশ্লেষণ সহ। তো তোমরা যদি প্রত্যেকটা টপিকের উপর এরকম ভিডিও চাও তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দাও এবং কমেন্ট বক্সে লেখো ইন্টারেস্টেড, এবং ভাইয়ের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তো চলো আমরা প্রথমে দেখে আসি যে বই পড়া প্রবন্ধের অ্যাকচুয়াল মূল ভাবটা কি। বই পড়া প্রবন্ধ থেকে সিকিউতে যা যা আসবে এবং মূল ভাব সেটা হচ্ছে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। এটার মানে হচ্ছে যাদেরকে আমরা সত্যিকার অর্থে শিক্ষিত বলি তারা নিজেরা নিজেরা বই পড়ে হচ্ছে শিক্ষিত হয়েছে, তারা স্কুল কলেজে শিক্ষায় শিক্ষিত হয় নাই। বই পড়ে টাকা আসে না এই জন্য কেউ বই পড়ে না, এটা আর একটা মূল কনসেপ্ট এই প্রবন্ধের, যে বই না পড়লে যেহেতু টাকা আসে না, আমাদের দেশের মানুষ সবকিছুকেই কি মনে করে যে টাকা যেটাতে আসে আমরা সেটাই করব, যেহেতু বই পড়লে সরাসরি টাকা আসে না এই জন্য কেউ হচ্ছে বই পড়তে চায় না। তারপর শিক্ষিত হতে হলে বই পড়ার দরকার, এজন্য লাইব্রেরি দরকার। কেন লাইব্রেরি দরকার? কারণ লাইব্রেরির মধ্যে নিজের ইচ্ছা মতো হচ্ছে যে কোনো বই পড়া যায়। তুমি যখন স্কুলের পাঠ্য বই পড়ো, স্কুলে যাও, তখন ক্লাসরুমে কিন্তু তোমাকে শুধুমাত্র পাঠ্য বই পড়তে হয় যেটা তোমাকে শিক্ষকরা ঠিক করে দেয়। বাট তুমি যখন লাইব্রেরিতে যাবা তখন তুমি তোমার ইচ্ছা মতো বইয়ের সাগর থেকে যে কোনো বই সিলেক্ট করে পড়তে পারবা। এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি বই পড়া প্রবন্ধের মূল ভাব, এবং সিকিউতে তুমি এই পয়েন্টগুলোই লিখবা এবং তুমি উদ্দীপকের মধ্যে কোথাও না কোথাও এই কোনো না কোনো লাইন খুঁজে পাবা। ঠিক আছে, ওকে, চলো তাহলে আমরা চলে আসি বই পড়া প্রবন্ধের মধ্যে। এটা লিখছেন হচ্ছে প্রমথ চৌধুরী। ঠিক আছে, প্রমথ চৌধুরী না, প্রথম চৌধুরী না, অনেকেই হচ্ছে এটা নাম উচ্চারণ করতে পারে না ঠিক মতো, প্রমথ চৌধুরী। ওকে ওকে, সো প্রমথ চৌধুরীর বই পড়া প্রবন্ধটা আমরা আস্তে আস্তে পড়তেছি এখন। এটা বেশি টাইম লাগবে না, ধরো 20 মিনিট, ইনশাল্লাহ 20 মিনিটের মধ্যে আমরা এটা কমপ্লিট করে ফেলবো। দেখো, বই পড়া শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ, ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, কারণ এমসিকিউতে এরকম করে আসবে মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কোনটি, তখন তোমাকে এটা লাগাইতে হবে। আমি কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দেইনি, দিতে চাইনি, মানে উনি, আমি বলি প্রথম প্যারাটায় যে জিনিসটা বলছে সেটা তো হচ্ছে উনি বলতে চাইছে যে বই পড়াটা মানুষের অ্যাকচুয়ালি সর্বশ্রেষ্ঠ শখ ওনার মতে, কিন্তু তারপরে উনি আমাদের দেশের মানুষকে বই পড়ার কে শখ বানানোর পরামর্শ দিতে চায় না। কেন? কারণ দুইটা। কি কি কারণ? এক, সেই পরামর্শ কেউ গ্রাহ্য করবেন না, মানে সেই পরামর্শকে কেউ পাত্তা দিবে না। দুই, আমরা হচ্ছে জাত হিসেবে শৌখিন নই। শৌখিন মানুষ যাদের হচ্ছে টাকা পয়সার কোনো অভাব নেই তারা কি করে শৌখিনতার প্রতীক হিসেবে বই পড়ে, কিন্তু আমরা তত শৌখিন না, আমাদের আগে পেটের দায় দরকার, আগে পেটে ভাত জোগানোর দরকার, তারপরে হচ্ছে অন্যান্য কাজ। এই জন্য আমরা জাত হিসেবে যেহেতু শৌখিন না, বই পড়লে যেহেতু টাকা আসে না, আমাদেরকে এই শখের এই ভুংবাং বলে লাভ নেই। তৃতীয়ত, অনেকে তা কুপরামর্শ মনে করবেন, কেননা আমাদের এখন ঠিক শখ করবার সময় নয়। ওই যে বললাম পেটে ভাত নাই, তাহলে শখ দিয়ে কি করবে? আমাদের এই রোগ শোক দুঃখ দারিদ্রের দেশে যেখানে সুন্দর জীবন ধারণ করাই হয়েছে প্রধান সমস্যা, তখন সেই জীবনকেই সুন্দর করা, মহৎ করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক, মানে ফালতু, নির্মম ঠেকবে। যে ভাই আমার পেটে ভাত নাই, আপনি আমার করতেছেন বই পড়তে, আপনি বরং আমার ভাত জোগানোর ব্যবস্থা করে দেন, একটু ভাত জোটানোর একটু ব্যবস্থা করে দেন, ভাত জোটানোর একটু ব্যবস্থা করে দেন। আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই, কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা উদ্বাহ, ভেরি মাচ ইম্পর্টেন্ট। সাহিত্যের যে রস, এই যে আমি তোমাদেরকে প্রবন্ধ পড়াইতেছি, তোমরা মজা পাইতেছো না, বুঝতেছো না, এই যে এই মজাটা এটা পাইতে আমরা ইন্টারেস্টেড না। কিন্তু শিক্ষার ফল, এই যে এগুলো শিখে পরীক্ষায় ভালো করে তুমি হচ্ছে জিপিএ 5 পাইলে তোমার বাবা মা তোমাকে গিফট দিবে, তুমি একটা ভালো চাকরি পাবা, এটার জন্য আমরা সবাই উদ্বাহু। উদ্বাহু মানে হাত উপরে তুলে হচ্ছে বসে রয়েছি সব, উদ্বাহু, উপরে বাহু, বাহু। আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই দূর করবে। আমাদের যে গায়ের মধ্যে জ্বালা, ক্ষুধার জ্বালা, আর চোখের জল, কষ্টে যে আমাদের চোখে জল আসে, এই দুইটাই হচ্ছে শিক্ষা দূর করে ফেলবে, আমাদের আশা। কিন্তু এই আশা সম্ভবত দুরাশা। কেন? কারণ শিক্ষা হচ্ছে, শিক্ষার মেইন কাজ হচ্ছে মানুষকে ভালো করে তোলা, টাকা পয়সা ইনকাম করানো, এটা শিক্ষার উদ্দেশ্য না। কিন্তু তাহলে আমরা তা ত্যাগ করতে পারি না, কেননা আমাদের উদ্ধারের জন্য কোনো সদুপায় আমরা চোখের সামনে দেখতে পাই না। যেহেতু শিক্ষা বাদে আমরা আর কোনো উপায় দেখতে পাই না টাকা ইনকামের, এই জন্য আমরা শিক্ষারে দিয়ে টাকা ইনকামের স্বপ্ন দূর করতে পারি না। কেননা আমাদের তারপরে শিক্ষার মাহাত্ম্যে আমিও বিশ্বাস করি, এবং যিনি যাই বলুন, সাহিত্য চর্চা যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। উনি বলতে চাইছে যে কেউ যদি শিক্ষিত হইতেছে তাহলে তাকে মাস সাহিত্য চর্চা করতে হবে, নাহলে সে শিক্ষিত হইতে পারবে না। লোকে যাতে সন্দেহ করে, কারণ এই শিক্ষার ফল হাতে নাতে পাওয়া যায় না। উনি বলতেছে মানুষ সন্দেহ করে সাহিত্য চর্চা করে কি হয়, কারণ হচ্ছে এই শিক্ষার ফল সরাসরি পাওয়া যায় না। তুমি যদি রসায়নের চর্চা করো তাহলে তুমি নতুন কিছু হচ্ছে আবিষ্কার করে ফেলতে পারো, ফিজিক্সের চর্চা করলে তুমি হচ্ছে নতুন কোনো হচ্ছে পদার্থবিজ্ঞানের সূত্র আবিষ্কার করতে পারো। কিন্তু
তুমি যদি হচ্ছে সাহিত্য চর্চা করো তাহলে তুমি সাথে সাথে কোনো কিছু আবিষ্কার করতে পারবে না, সাথে সাথে কোনো রেজাল্ট পাবো না। এই জন্য মানুষ এটাকে সন্দেহ করে, কারণ তার নগদ কোনো বাজার দর নেই। এই জন্য ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না, বোঝে শুধু অর্থের সার্থকতা। অর্থ মানে টাকা, বোঝে শুধু টাকার সার্থকতা। ডেমোক্রেসি মানে হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র মানে সাধারণ মানুষ। সাধারণ মানুষ সাহিত্যের কোনো সার্থকতা বোঝে না। সাহিত্য করে লাভ কি ভাই? টাকা পয়সা দেয় না, আসেনি, ওটা করে লাভ কি? বোঝে শুধু টাকার সার্থকতা। ডেমোক্রেসির গুরুরা, গণতন্ত্রের গুরুরা চেয়েছিলেন সকলকে সমান করতে। গণতন্ত্রের গুরুরা বলছিলেন সবাই সমান, কিন্তু তাদের শিষ্যরা তাদের কথা উল্টো বুঝে সকলেই হতে চায় বড় মানুষ। ডেমোক্রেসির গুরুরা সবাইরে সমান কর্মী হইতে বলছিল, কিন্তু এখন ডেমোক্রেসির গুরুদের যে শিষ্য বা ছাত্র যারা আছে, এরা এখন সবাই নেতা হইতেছে, এই কথাটা বলছে। একটি বিশিষ্ট অভিজাত সভ্যতার উত্তরাধিকারী হয়েও, এটা হচ্ছে আমাদের বাঙালি সভ্যতা, প্রাচীন বাঙালি সভ্যতা, ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির গুণগুলো আয়ত্ত করতে না পেরে তার দোষগুলো আত্মসাৎ করেছি। খুবই মজার কথা বলছে যে আমরা ইংরেজরা যে আমাদের শাসন করছে, ইংরেজদের ভালো গুণ কোনোটা আমরা নেইনি, ওদের খারাপ গুণ যত আছে সব আমরা চুরি করে নিয়ে আসছি, আত্মসাৎ করছি। এটা বলতেছে আত্মসাৎ মানে চুরি করা। এর কারণ স্পষ্ট, ভেরি ইম্পর্টেন্ট। খ নাম্বারের জন্য, ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়। তোমার পাশে যদি একটা অসুস্থ বন্ধু থাকে, তুমি 100% 99% শিওর যে তুমি অসুস্থ হবা। কিন্তু তোমার পাশে যদি একটা ভালো বন্ধু থাকে যে অনেক পড়াশোনা করে, বলা যায় কোনো সম্ভাবনাই নেই যে ওরা দেখে দেখি তুমি পড়াশোনা করবে। এই কারণে ব্যাধি, রোগী হচ্ছে সংক্রামক, স্বাস্থ্য সংক্রামক হয় না। আমাদের শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি আজ অর্থের উপরে পড়ে রয়েছে। লোলুপ দৃষ্টি মানে যেই দৃষ্টিতে লোল পড়ে, সেটা এখন অর্থের উপর, টাকার উপর। আমাদের শিক্ষিত সমাজ শিক্ষা দিয়ে গেলে টাকা ইনকাম করতেছে। সুতরাং সাহিত্য চর্চার সুফল সম্বন্ধে অনেকেই সন্দেহ, অনেকেরই সন্দেহ আছে সাহিত্য চর্চা করে লাভ কি। যারা হাজারখানা ল রিপোর্ট কেনেন, ল রিপোর্ট মানে আইনি দলিল, তারা একখানা কাব্যগ্রন্থ কিনতে রাজি প্রস্তুত নয়, কেননা তাতে ব্যবসার কোনো সুসার নেই, মানে ব্যবসার প্রসারণা। আইনজীবী যারা আছে তারা হাজার হাজার ল রিপোর্ট কিনে, আইনি দলিল কিনে, কিন্তু তারা একটাও সাহিত্যের বই কিনে না, কারণ ওই সাহিত্যের বই পড়লে তো আর আইনজীবী ব্যবসার প্রসার হবে না। ঠিক আছে, নজির না উড়ে কবিতা আবৃত্তি করলে মামলা যে হারতে হবে সে তো জানা কথা, কিন্তু যে কথা জজে শোনে না তার যে কোনো মূল্য নেই, এইটাই হচ্ছে পেশাদারদের মহাভ্রান্তি। যারা আইনজীবী আছে এরা সবসময় কি করে, ওই ল রিপোর্ট পড়ে, যাতে হচ্ছে ল রিপোর্ট দেখে জজের কাছ থেকে একটা ভালো রায় নিয়ে আসতে পারে। কিন্তু কেউ যদি ওই জজের সামনে গিয়ে কবিতা পড়ে তাহলে তো জজ আর রায় দিবে না তার পক্ষে। এই জন্য মানুষ হচ্ছে কবিতা পড়তে চায় না, মানুষ হচ্ছে ওই ল রিপোর্ট পড়ে। কিন্তু এটা হচ্ছে একটা পেশাদারদের, যারা যারা হচ্ছে পেশাজীবী আছে, যারা কাজ করে খায়, তাদের এটা একটা মহাভ্রান্তি। এটা একটা মহাভুল প্রাবন্ধিকের মতে। জ্ঞানের ভান্ডার যে ধনের ভান্ডার নয়, এই সত্য তো প্রত্যক্ষ। এখানে প্রাবন্ধিক আবার স্বীকার করছে যে যে জ্ঞানী তার যে ধন সম্পদ থাকবে সব সময়, এটা ঠিক কথা না। জ্ঞানী হইলেও তার ধন সম্পদ নাও থাকতে পারে, এবং এটা সত্য কথা। এই সত্য তো প্রত্যক্ষ, এটা প্রত্যক্ষ, খালি চোখে দেখা যায়। কিন্তু সমান প্রত্যক্ষ না হলেও সমান সত্য, কিন্তু সমানভাবে খালি চোখে না দেখা গেলেও সমান সত্য যে এ যুগে যে জাতির জ্ঞানের ভান্ডার শূন্য, সে জাতি ধনের ভারেও ভবানী। ভারেও ভবানী মানে হচ্ছে তার ভার মানে হচ্ছে পাত্র, ধন মানে হচ্ছে সম্পদ, সম্পদের পাত্র শূন্য। ভবানী মানে এখানে শূন্য বুঝাইছে, যে যে জাতির জ্ঞান নাই সেই জাতি এখন ধন সম্পদের ক্ষেত্রেও শূন্য। তারপর যে জাতি মনে বড় নয় সে জাতি জ্ঞানেও বড় নয়। যে জাতির মন বড় না, মানে যে জাতি সাহিত্য চর্চা করে না, ওই জাতির জ্ঞানও বড় না। কেননা ধনের সৃষ্টি যেমন জ্ঞান সাপেক্ষ, তেমন জ্ঞানের সৃষ্টি মন সাপেক্ষ। যেরকম সম্পদ যেরকম জ্ঞান থেকে আসে, সেরকম জ্ঞানও কিন্তু মন থেকে আসে। যার মনই নাই সে জ্ঞানও পায় না, সম্পদও পায় না, প্রাবন্ধিকের মতে। এবং মানুষের মনকে সরল, সচল, সরাগ ও সমৃদ্ধ করার ভার আজকের দিনে সাহিত্যের উপর ন্যস্ত হয়েছে। মানুষের মনকে সরল করা, সচল করা মানে চলাচল করা, সমৃদ্ধ করার ভার আজকের দিনে সাহিত্যের উপর ন্যস্ত হয়েছে। কেননা মানুষের দর্শন, বিজ্ঞান, ব্লা ব্লা ব্লা, তার অন্তরের সকল সত্য স্বপ্ন, এই সকলের সমবায় সাহিত্যের জন্ম। এইখানে প্রাবন্ধিক এই লাইনটাতে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে, মানুষের যত ধরনের গবেষণা আছে, যত ধরনের সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ, বাংলা, জিকে, সবকিছু একসাথে মিলাইলে যে জিনিসটা হবে, এই জিনিসটা প্রাবন্ধিকের মতে হচ্ছে সাহিত্য। অপর শাস্ত্রের ভিতর, শাস্ত্র মানে হচ্ছে এখানে মনে করো সাবজেক্ট, আমরা যে সাবজেক্ট গুলো পড়ি এগুলো হচ্ছে এক একটা শাস্ত্র। শাস্ত্রের ভেতর যা আছে সেসব হচ্ছে মানুষের মনের ভগ্নাংশ, মানে মানুষের মনের এক একটা পার্ট। মানুষের মনের সৃজনশীলতার পার্টটা হচ্ছে তোমার বাংলা, ল্যাঙ্গুয়েজের পার্টটা হচ্ছে ইংলিশ, আবিষ্কারের পার্টটা হচ্ছে ফিজিক্স, গাণিতিক পার্টটা হচ্ছে ম্যাথ। এগুলো হচ্ছে সব মনের এক একটা পার্ট, কিন্তু পুরো মনটা তুমি পাবা হচ্ছে সাহিত্যের মধ্যে। কারণ সাহিত্য হচ্ছে সবগুলো একসাথে মিলায় যা হয়, যে খিচুড়িটা হয়, ওইটা হচ্ছে সাহিত্য প্রাবন্ধিকের মতে। দর্শন, বিজ্ঞান ইত্যাদি হচ্ছে তার মনোগঙ্গার তোলা জল,
তার পূর্ণ স্রোত আবহমান কাল সাহিত্যের ভেতরে এই সোল্লাসে সবেগে বয়ে চলেছে। এটার মানে হচ্ছে দর্শন, বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ইত্যাদি ইত্যাদি যত সাবজেক্ট আছে এগুলো হচ্ছে তার গঙ্গা নামক যদি একটা নদী ধরো, পুরা সাহিত্যটাকে যদি গঙ্গার মতো একটা নদী ধরো, তাহলে গঙ্গা নদী থেকে তুমি যদি এক মুঠো জল তোলো, তাইলে এটা যেরকম এই দর্শন বিজ্ঞান হচ্ছে এরকম, কিন্তু পুরো গঙ্গাটা হচ্ছে অ্যাকচুয়ালি সাহিত্য, মানে পুরো নদীটা হচ্ছে অ্যাকচুয়ালি সাহিত্য। তার পূর্ণ স্রোত আবহমান কাল মানে সব সময় ধরে সাহিত্যের ভেতরেই হচ্ছে বয়ে চলছে, মানে পূর্ণ জ্ঞানটা হচ্ছে সাহিত্যের মধ্যে দিয়ে যাচ্ছে প্রাবন্ধিকের মতে, আর দর্শন বিজ্ঞান এগুলো হচ্ছে হাতে তোলা এক মুঠো জলের মতো। এবং সেই গঙ্গাতে অবগাহন করে আমরা সকালে পাপ মুক্ত। অবগাহন মানে একদম মাথা সহ ডুব দেয়া, বলছে ওই সাহিত্যের মধ্যে যদি আমরা ডুবে যাই তাইলেই হচ্ছে আমরা সকল পাপ মুক্ত। পাপ মুক্ত মানে ওই যে আমরা যে জ্ঞান অর্জন করি না, এই জ্ঞান অর্জন না করার পাপ থেকে মুক্ত হবো, এটা হচ্ছে প্রাবন্ধিকের মতে। অতএব তার হলো আমাদের বই পড়তে হবে, কেননা বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায়ান্তর নেই। অতএব আমাদের বই পড়তে হবে, কারণ বই পড়া ছাড়া তো সাহিত্য চর্চা করা যাবে না। ধর্মের চর্চা কি মন্দিরের বাইরেও করা চলে? এটা হিন্দু ধর্মের কথা বলছি। হিন্দু ধর্মের চর্চা তারা চাইলে মন্দিরের বাইরেও করতে পারে। দর্শনের চর্চা গুহায়, কিন্তু দর্শন মানে চিন্তা ভাবনা করা জিনিসপত্র নেই, এটা তো তুমি গুহায় বসেও করতে পারো। নীতির চর্চা ঘরে, মানুষের যদি নীতি নৈতিক শিক্ষা দিতে চাও এটা তো বাসাও দিতে পারো। বিজ্ঞানের চর্চা জাদুঘরে, জাদুঘরেও বিজ্ঞানের চর্চা করা যায়। কিন্তু সাহিত্যের চর্চার জন্য চাই লাইব্রেরি। সাহিত্য তুমি যদি চর্চা করতে চাও ওটার জন্য তোমাকে লাইব্রেরি মাস্ট লাগবে, কারণ লাইব্রেরিতে বই থাকে, বই ছাড়া তো সাহিত্য চর্চা হবে না। ও চর্চা মানুষ কারখানাতে করতে পারে না, চিড়িয়াখানা তো নয়। এসব যদি সত্য হয় তাহলে আমাদের মানতে হবে সাহিত্যের মধ্যে আমাদের জাত মানুষ হবে। যে আমাদের বাঙালির যে জাতটা আছে এটা মানুষ করতে হলে আমাদের সাহিত্য লাগবে, বই পড়ানো লাগবে এদের। সেই জন্য আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করবো দেশের তত বেশি উপকার হবে। আমাদের মনে হয় এদেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কম নয়, স্কুল কলেজের চাইতে একটু বেশি, এটা ইম্পর্টেন্ট, এবং স্কুল কলেজের চাইতে একটু বেশি। এখন এখানে বলছে যে লাইব্রেরির উপকারিতা বা গুরুত্ব হাসপাতালের চাইতে কম নয়, বরং স্কুল কলেজের চেয়েও একটু বেশি। তো এই কথা শুনে অনেকে চমকা উঠবে, যে আমরা যেরকম চমকা উঠছি সেও বলতেছে যে এই কথা শুনলে অনেকে চমকা উঠবেন, এটা আমি জানি। কেউ কেউ আবার হেসে উঠবেন, কেউ কেউ হেসে উড়াই দেবেন যে এই লোক পাগল হয়ে গেছে। কিন্তু আমি জানি আমি রসিকতা করছি না, অদ্ভুত কথা বলছি না। কিন্তু সে বলতেছে আমি রসিকতাও করতেছি না, মজা করতেছি না, অদ্ভুত কথাও বলতেছি না। যদিও এই বিষয়ে লোকমত যে আমার মতের সমরেখায় চলে না, মানে লোকের মত যে আমার মতের সমান রেখায় চলে না, একই সাথে চলে না, এটা আমি জানি। এই সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন। অতএব আমি আমার কথার কৈফিয়ত দিতে বাধ্য। কৈফিয়ত মানে তার এক্সপ্লেনেশন, সে এক্সপ্লেন করতে বাধ্য, সে ব্যাখ্যা দিতে বাধ্য। আমার বক্তব্য আমি আপনাদের কাছে নিবেদন করছি, তার সত্য মিথ্যার বিচার আপনারা করবেন। যে আমি এই যে এই মন্তব্যটা যে ঠাস করে ফেললাম, এটার ব্যাখ্যা আমি আপনাদের কাছে দিতেছি, এখন আপনারা বিবেচনা করবেন যে এটাকে আসলে সত্য না মিথ্যা। সে বিচারে যদি আমার কথা না টেকে তাহলে রসিকতা হিসেবেই গ্রাহ্য করবেন। গ্রাহ্য করবেন মানে এটার পাত্তা দিবেন না, তেমন মানে পাত্তা দিবেন, গ্রাহ্য মানে পাত্তা দেয় আর কি, মানে এই সামান্য একটু পাত্তা দিবেন আর কি, রসিকতা হিসেবে, হাসির খোরাক হিসেবে। এরপরে উনি বলতেছে এই যে এটা হচ্ছে ওনার ব্যাখ্যা। আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, সুশিক্ষিত লোক মাত্র অশিক্ষিত। আমরা যদি সত্যিকারের শিক্ষিত মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ করতে চাই, ওই যে তোমাদেরকে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে বারবার মানবিক মূল্যবোধের কথা বলছি, এই মানবিক মূল্যবোধ নিজের থেকে আসতে হবে, নিজে নিজে বই পড়ে আনতে হবে। এবার দেখো এখানে খুব মজার কথা বলছে, আজকের বাজারে বিদ্যাদাতার অভাব নেই, এবং এক্ষেত্রে দাতা কর্ণের অভাব নেই। যে আজকের বাজারে বিদ্যাদাতা মানে পড়াশোনা বেচতেছে এরকম লোকের অভাব নেই, দাতা কর্ণের অভাব নেই। দাতা কর্ণ মানে যে অনেক বড় দানশীল, তার অভাব নেই। এবং আমরা আমাদের ছেলেদের তাদের দ্বারস্থ করে নিশ্চিত থাকে এই বিশ্বাসে যে সেখান থেকে তারা এতটা বিদ্যার ধন লাভ করে ফিরে আসবে। এবং আমরা ওই যে প্রাইভেট টিউটর যারা আছে, আমরা প্রাইভেট টিউটরদের কাছে আমাদের সন্তানদের দিয়ে এতটাই নিশ্চিন্ত থাকি যে সেখান থেকে তারা এত বিদ্যার ধন নিয়ে আসবে, মানে এত বিদ্যা নিয়ে আসবে যে সেটার সুদে, ওই যে সুদ খাত হারাম, তারপরে হচ্ছে ওই যে ব্যাংকে টাকা রাখলে যেরকম সুদ দেয়, এরকম এত শিক্ষার ধন নিয়ে আসবে যে এই শিক্ষার ধনের যে সুদ আসবে ওই সুদ দিয়ে ওরা সারা জীবন কাটাই দিতে পারবে। কিন্তু এই বিশ্বাস নিতান্ত অমূলক। মনোরাজ্যের দান গ্রহণ সাপেক্ষ, ভেরি মাচ ইম্পর্টেন্ট। তুমি মনের মধ্যে যে শিক্ষা নিবা এটা গ্রহণ সাপেক্ষ, তোমার এটা গ্রহণ করার যোগ্যতা আছে কিনা ওটা দেখতে হবে। তোমার মধ্যে যদি গ্রহণ করার যোগ্যতা না থাকে, তোমার ব্রেনের পাতিল যদি এই সাইজের হয় আর আমি এর মধ্যে যদি পুরো সাগর ঢাইলে দিই তাহলে তো লাভ নেই, সব গড়ায় পড়ে যাবে। এই জন্য এটা বলতেছে যে মনোরাজ্যের দান গ্রহণ সাপেক্ষ, অথচ আমরা দাতার মুখ চেয়ে গ্রহিতার কথাটা একেবারেই ভুলে যাই। আমরা সবসময় শিক্ষক দেখি যে আরে এই শিক্ষক কত ভালো পড়াইতে পারে, এই শিক্ষক কত বড় ডিগ্রিধারী, কিন্তু আমার সন্তানের যে কতটুকু ক্যাপাবিলিটি আছে, আমার সন্তানকে যে আগে ক্যাপাবল করে গড়ে তুলতে হবে, এই জিনিসটা আমরা ভুলে যাই। এ সত্য ভুলে না গেলে আমরা বুঝতাম যে শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করায় নয়, বরং ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করায়। শিক্ষকের কাজ স্টুডেন্টদেরকে সবকিছু শিখায় দেয় না, বরং স্টুডেন্টদেরকে এমনভাবে তৈরি করা যাতে স্টুডেন্ট নিজে নিজে শিখতে পারে। কি বলতে বুঝতে পারছো? শিক্ষকের কাজ সাজেশন দিয়ে, গাইড দিয়ে স্টুডেন্টকে হচ্ছে একদম গিলায় খাওয়াই দেওয়া না। শিক্ষকের কাজ হচ্ছে স্টুডেন্টকে এমনভাবে ক্যাপাবল করে দেওয়া, স্টুডেন্টের ব্রেন এমনভাবে খুলে দেয়া যাতে স্টুডেন্ট কি করতে পারে, সে হচ্ছে নিজে নিজে সবকিছু শিখতে পারে।
শিক্ষক ছাত্রকে শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন, তার কৌতূহল উদ্রেক করতে পারেন, তার কৌতূহল জায়গায় তুলতে পারেন, তার বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে পারেন, তার ব্রেনকে খুলে দিতে পারেন, মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন, এই যে শিক্ষার সন্ধান দিতে পারেন, তার জ্ঞান পিপাসাকে জ্বলন্ত করতে পারেন, তার যে জ্ঞানের ইচ্ছা, জ্ঞানের তৃষ্ণা, এটাকে বাড়াই দিতে পারেন। এর বেশি আর কিছু করতে পারেন না। যিনি যথার্থ গুরু, তিনি শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন, মানে শিষ্যের আত্মাটাকে খুলে দেন শিক্ষা নেওয়ার জন্য, এবং তার অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে ব্যক্ত করে তোলেন। প্রচ্ছন্ন মানে লুকানো, ব্যক্ত করা মানে প্রকাশ করা, মানে স্টুডেন্টের ভেতরে যত গোপন শক্তি আছে সেই গোপন শক্তিটাকে প্রকাশ করতে সাহায্য করে একজন শিক্ষক। সেই শক্তির বলে শিষ্য নিজের মন নিজে গড়ে তোলে, নিজের অভিমত বিদ্যা নিজে অর্জন করে। বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয়, মানে পড়াশোনাটা শিষ্যকে নিজেই করতে হয়, শিক্ষা অর্জনটা নিজেকেই করতে হয়। দেখি আমার ক্যামেরায় মনে হয় ধুলা জমছে, আমার ক্যামেরায় অনেক ধুলা জমছে, আমার ক্যামেরায় অনেক পরিষ্কার করতে হবে। গুরু উত্তর সাধক মাত্র, মানে গুরু জাস্ট হচ্ছে পথটা দেখায় দেন যেভাবে শিক্ষা অর্জন করো। আমাদের স্কুল কলেজের শিক্ষার পদ্ধতি ঠিক উল্টো, সেখানে ছেলেদের বিদ্যে গেলানো হয়, মানে বিদ্যা মানে শিক্ষা হচ্ছে গিলানো হয়, পড়া হচ্ছে গিলাই দেওয়া হয় স্টুডেন্টদের, তারা তা জীর্ণ করতে না পারুক আর নাই পারুক, মানে হজম করতে পারুক আর না পারুক। ফলে ছেলেরা শারীরিক ও মানসিক মন্দাগ্নিতে জীর্ণ শীর্ণ হয়ে কলেজ থেকে বেরিয়ে আসে। ফলে স্টুডেন্টরা কলেজ থেকে বেরোয় আসে হচ্ছে, এই যে ইন্টারমিডিয়েট পাস করে তারা বেরোয় আসে হচ্ছে জীর্ণ শীর্ণ হয়ে, মানে মানে হজমও করতে পারে না, একেবারে হজবরল একটা অবস্থায় বাইরে হয়ে আসে। একটা জানাশোনা উদাহরণের সাহায্যে ব্যাপারটা পরিষ্কার করা যাক। আমাদের সমাজে আমার মা আছেন যারা শিশুকে ক্রমান্বয়ে গরুর দুধ গেলানোটাই শিশুর স্বাস্থ্য রক্ষার ও বলবৃদ্ধি সর্বোত্তম উপায় বলে মনে করেন। মানে উনি এখানে যেটা বলতে চাইছে আমি বলি, অনেক মায়েরা আছে যারা হচ্ছে বাচ্চা খাইতে পারতেছে না, দুধ পেট ভরা একদম, বাচ্চার কিন্তু 250 ml মাত্র পাকস্থলীর সাইজ থাকে যখন বাচ্চা জন্ম নেয়। তো মায়েরা কি করে 1 লিটার 2 লিটার দুধ খাওয়াইতে থাকে, বাচ্চা বমি করে দেয়, এরপরে খাওয়ায়। তো আমাদের স্কুল কলেজটা হয়ে গেছে এরকম, স্টুডেন্ট নিতে পারতেছে না শিক্ষা, আমরা তারপরে তারা গিলাই, গিল গিল খা পর পর, এই ধরনের হচ্ছে ইয়ে করি। তো ওই বাচ্চার যেরকম অবস্থা হয় যে শ্বাস বন্ধ হয়ে মারা যাওয়ার মতো অবস্থা দুধের চোটে, তো আমাদেরও এই এত জোরে আমরা শিক্ষা দিতে চাই সবাই রে, এই জন্য হচ্ছে আমাদের স্টুডেন্টদের এরকম হাঁসফাঁস অবস্থা। এইটাই বলতে চাইছে, খাঁটি বাংলা ভাষায় তোমাদের বুঝাই বললাম। দুগ্ধ অবশ্য অতিশয় উপাদেয় পদার্থ, দুধ কিন্তু অনেক ভালো খাবার, অনেক উপকারী পদার্থ, এবং এটা হচ্ছে তোমার আদর্শ খাবার। কিন্তু সে যে ভোক্তার জীর্ণ করবার শক্তির উপর নির্ভর করে এই জ্ঞান অশ্রেণীর মাতৃকুলের নেই। এই দুধের উপকারিতা এটা যে ভোক্তা কতটুকু হজম করতে পারতেছে সেটার উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে ওই শ্রেণীর মায়েরা জানে না। তাদের বিশ্বাস অবস্থা পেটে গেলে উপকার হবে, তাদের বিশ্বাস ওই বস্তু পেটে ঢুকলে উপকার হবে, কিন্তু পেট যে অলরেডি ওভারফ্লো হয়ে গেছে এটা কেউ বোঝে না। কাজে শিশু যদি গিলতে আপত্তি করে তাহলে সে যে বেয়ারা ছেলে এই বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ থাকে না। তাই বাচ্চা যদি এটা গিলতে না চায় তাহলে সে যে বেয়াদব ছেলে এটা নিয়ে কোনো সন্দেহ নাই। অতএব তাকে তখন ধরে বেঁধে জবরদস্তি করে দুধ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। শেষটায় সে যখন এই দুগ্ধপান ক্রিয়া হতে অব্যাহতি লাভ করার জন্য, অতএব তার হাত পা বাইন্দা হচ্ছে দুধ খাওয়ানোর চেষ্টা করা হয়। কিন্তু শেষমেশ সে যখন এরকম হাত পা ছোড়াছুরি করে যে খাইতে পারতেছে না সে আর, তখন স্নেহময়ী মাতা বলেন আমার মাথা খাও মরামুখ দেখো, এই এক ঢোক আর এক ঢোক আর এক ঢোক। তখন মা বলেন যে তুমি দরকার হলে আমার মাথা খাও আমার মরামুখ দেখো, কিন্তু তারপরে আরেক ঢোক খাও আরেক ঢোক খাও আরেক ঢোক খাও আরেক ঢোক খাও, এই হচ্ছে অবস্থা, আরেক ঢোক খাও। মাতার উদ্দেশ্য যে খুব সাধু সে বিষয়ে কোনো সন্দেহ নেই, মা যে ভালো চায় এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমাদের শিক্ষকরাও যে আমাদের ভালো চায় এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। প্রাইভেট শিক্ষকরাও যে আমাদের প্রাইভেট শিক্ষকরাও যে আমাদের ভালো চায় এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই। কিন্তু তারা যেই ওয়েতে ভালো চায়, তারা যে শিক্ষা গিলে গিলে ভালো চাইতেছে, এই ওয়েটা ভুল। কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে উক্ত বলা করার ফলে মা শুধু ছেলের যকৃতের মাথা খান, তার যে লিভার আছে, ছেলের যে লিভার আছে এইটা শেষ করে ফেলে, এবং ঢোকের পর ঢোকে তার মরামুখ দেখার সম্ভাবনা বাড়িয়ে চলেন, মানে ছেলের মৃত হওয়ার সম্ভাবনা হচ্ছে বাড়ায় তোলে। কারণ দুধ যদি নাকে মুখে দম বন্ধ হয়ে যায় তাহলে তো ছেলে শেষ। আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতিটাও একই ধরনের, এবং এর ফলে যে কত ছেলের সুস্থ সরল মন যে ইনফ্যান্টাইল লিভারে গতাশু হচ্ছে তা বলা কঠিন, গতাশু মানে মারা যাচ্ছে, ইনফ্যান্টাইল লিভার মানে হচ্ছে ছোট বাচ্চাদের লিভারের রোগ, ঠিক আছে? কেননা দেহের মৃত্যুর রেজিস্টার রাখা হয়, আত্মার হয় না। এটার কথা এটা অনেক সাহিত্যিক একটা কথা, সেটা হচ্ছে যে ধরো অনেক মানুষকে বলা হয় যে অনেক মানুষ 20 বছর বয়সে মারা যায়, আত্মিক মৃত্যু ঘটে কেন? ধরো তোমার সারা জীবনের স্বপ্ন হচ্ছে তুমি আর্মি অফিসার হবা, কিন্তু তোমার জোর করে পাঠাইতেছে ডাক্তারি পড়তে। অথবা তোমার সারা জীবনের স্বপ্ন হচ্ছে তুমি ব্যারিস্টার হবা, তোমার জোর করে পাঠাইতেছে ইঞ্জিনিয়ারিং পড়তে। তো এক্ষেত্রে তুমি সারা জীবনে এমন একটা কাজ করে যাচ্ছ যে কাজটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি পছন্দের না, ঠিক আছে? তো এটাকে বলা হয় অনেক ক্ষেত্রে আত্মিক মৃত্যু। তোমার ধরো দৈহিক মৃত্যু হয়েছে আরো পরে, কিন্তু তোমার আত্মিক মৃত্যু ওই তোমার স্বপ্ন যখন শেষ হয় তখনই হচ্ছে হয়ে যায় বলা হয়, ঠিক আছে? এটাই বলছে যে কোন একটা মানুষের দেহ যখন মারা গেছে তখন সেটা রেজিস্টারে রাখা হয়, কিন্তু আত্মার যখন মৃত্যু ঘটে সেটা কোনো রেজিস্টারে রাখা হয় না।
আমরা কিন্তু এই আত্মার অপমৃত্যুতে ভীত হওয়া দূরে থাক, উৎফুল্ল হয়ে ওঠে। এই যে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি করছে, ছেলে হইতে চাইছিল আর্মি অফিসার, এটাতে কিন্তু বাবা মারা অনেক খুশি, আরে আমার ছেলে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়েছে। কিন্তু ওইদিকে যে ছেলের আত্মা ময়রা ভূতে রয়েছে, ভূত যদিও নাই, জিন আছে, সো এইটার দিকে কারো খেয়াল নেই। বরং বাবা মারা খুশি, আত্মীয় স্বজন সবাই খুশি, আশেপাশে পাড়া প্রতিবেশীও খুশি, টিচাররাও খুশি। আমরা ভাবি দেশে যত ছেলে পাস হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে। পাস করাও শিক্ষিত হওয়া এক বস্তু নয়, এই সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই। এই যে জিপিএ 5 যত জিপিএ 5 আমরা ভাবি যে অনেক শিক্ষিত হইতেছি, কিন্তু পাস করা জিপিএ 5 পাওয়ার শিক্ষিত হওয়া এক কথা না। একজন জগৎবিখ্যাত ফরাসি শাস্ত্রী বলেছেন, শিক্ষাশাস্ত্রের মানে শিক্ষা নিয়ে যারা গবেষণা করে, শিক্ষাশাস্ত্র শিক্ষা নিয়ে গবেষণা করা হয় যেই শাস্ত্রে, যে সাবজেক্টে, একজন ফরাসি জ্ঞানী বলছেন একসময় ফরাসি দেশে শিক্ষা পদ্ধতি এতটাই বেয়ারা ছিল যে সে যুগে ফ্রান্স ওয়াজ সেভড বাই হার আইডলার্স, অর্থাৎ যারা পাস করতে পারেনি বা চাইনি তারাই ফ্রান্সকে রক্ষা করেছে। এর মানে হচ্ছে, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা আসে খ নাম্বারে, যে ফ্রান্স ওয়াজ সেভড বাই হার আইডলার্স, মানে যারা লাস্ট বেঞ্চে ছিল, যারা খুব বেয়াদব স্টুডেন্ট বলে যাদের, বেয়ারা স্টুডেন্ট ছিল, যারা যারা অ্যাকচুয়ালি পড়াশোনা করতে চায়নি, শিক্ষা পদ্ধতিটা এতটাই বাজে ছিল ফ্রান্সের, যারা স্কুল ফাঁকে দিছে, যারা স্কুলের লাস্ট বেঞ্চে বসে দুষ্টামি করছে, স্কুলের পড়াশোনায় মনোযোগ দেয়, তারাই একটা সময় অ্যাকচুয়ালি ফ্রান্সকে সেভ করছে। কারণ যারা ওই শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করছে, শিক্ষা ব্যবস্থা এতটাই বাজে ছিল যে ওই শিক্ষা ব্যবস্থায় যারা পড়াশোনা করছে ওরা ফ্রান্সের প্রায় ধ্বংস করতে নিছিল, এই কথাটাই বলছে। তাদের মনের বল ছিল বলে কলেজের শিক্ষাকে তারা প্রত্যাখ্যান করেছিল, নয় সে শিক্ষা প্রত্যাখ্যান করেছিল বলেই তাদের মনের বল বজায় ছিল। এখানে কবি প্রাবন্ধিক দুইটা সম্ভাবনার কথা বলছেন। হয় তাদের মনে অনেক জোর ছিল, এই জন্য তারা ওই ফালতু শিক্ষা ব্যবস্থাকে বাতিল করছে বা শিক্ষা ব্যবস্থা গ্রহণ করে নাই, অথবা তারা ওই শিক্ষা ব্যবস্থা গ্রহণ করে নাই এই কারণে তাদের মনের বলটা বজায় ছিল, তাদের নতুন কিছু করার উদ্যম বজায় ছিল। তাই স্কুল পালানো ছেলেদের দল থেকে সে যুগের ফ্রান্সের যত কৃতকর্মা লোকের আবির্ভাব হয়েছিল। ওই ফ্রান্সে ওই যুগে যত বড় বড় ব্যক্তি ছিল প্রাবন্ধিকের মতো, তারা সবাই হচ্ছে স্কুল পালানো ছিল। কি রে ভাই, শেষ হয় না কেন? বিশাল প্রবন্ধ। যাই হোক, ইনশাল্লাহ আমরা শেষ করে ফেলবো প্রবন্ধ, প্যারা নেই, মাত্র 20 মিনিটের মতো হয়েছে। সেই যুগে ফ্রান্সে কিরকম শিক্ষা দেওয়া হতো তা আমার জানা নেই, তবু আমি জোর করে বলতে পারি যে এই যুগে আমাদের স্কুল কলেজের শিক্ষারীতি, যে শিক্ষারীতি চলছে তার চাইতে সে শিক্ষা পদ্ধতি কিছুতেই নিকৃষ্ট ছিল না। মানে ফ্রান্সের শিক্ষা পদ্ধতি কি ছিল প্রাবন্ধিক জানে না, কিন্তু আমাদের সে যে খারাপ ছিল না এটা সে বুঝে। মানে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ওইটার চেয়েও খারাপ। সকলেই জানেন যে বিদ্যালয়ের মাস্টার মহাশয়রা নোট দেন, শিক্ষার্থীরা সেই নোট মুখস্থ করে তারা হয় পাস। এর জুড়ে আরেকটা ব্যাপার আমাদের দেশে দেখা যায়, একদল বাজিকর আছে, বাজিকর মানে যারা হচ্ছে খেলা দেখায়, তারা বন্দুকের গুলি থেকে উত্তরোত্তর কামানের গুলি, তারা বন্দুকের গুলি কামানের গুলি সব গিলা ফেলে, তারপরে একে একে সবগুলো উগলে দেয়, বমি করে দেয়। উগলে দেয় মানে বমি করে দেয়। এর ভেতরে যে অসাধারণ কৌশল আছে সে বিষয়ে সন্দেহ নেই, এটা দেখতে অনেক সুন্দর লাগে, কোনো সন্দেহ নেই। কিন্তু এই গোলার গুগলান ওগলানো দর্শকের কাছে তামাশা হলো, বাজিকরের কাছে তা প্রাণান্তকর ব্যাপার। এই যে গোলা গিলতেছে, বমি করে দিতেছে, এটা দর্শকের কাছে অনেক মজা লাগে, আরে ম্যাজিক ম্যাজিক। কিন্তু যে গিলতেছে আর যে বমি করতেছে তার কাছে একদম তার অবস্থা টাইট হয়ে যায়। তো আমাদের দেশেও যেই কোনো হয়, ওই বেচারা ওই লোহার গলাগুলোর এক কণাও জীর্ণ করতে পারে না, ওই লোহার গলার একটাও তার পেটে হজম হয় না। আমাদের ছেলেরাও কি করে, তারকম নোট নামক গুরুদত্ত, গুরুদত্ত মানে গুরুজন দেয়, শিক্ষক দেয়, নোট দেয়, ওই নোট গিলে গিলে হচ্ছে পরীক্ষার খাতায় ওটা বমি করে দেয়। বমি করে দেওয়ার ফলে তারা হচ্ছে অনেক ভালো রেজাল্ট করে, এর ফলে আমরা মনে করি যে তাদের প্রাণ শক্তি বাড়তেছে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ভাবা যাবে না যে তাদের প্রাণ শক্তি বাড়তেছে। সমাজ বাবা দেখছে অনেক ভালো রেজাল্ট করছে, কিন্তু তাদের প্রাণ শক্তি অ্যাকচুয়ালি বাড়তেছে না, তারা যেটা করতে চায় সেটা আমরা তাদের করতে দিচ্ছি না। স্কুল কলেজের শিক্ষা যে অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়, অনেক স্থলে তা মারাত্মক। কেননা এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমাদের স্কুল কলেজ ছেলেদের স্বশিক্ষিত হওয়ার সুযোগ তো দেয় না, স্বশিক্ষিত হওয়ার শক্তি পর্যন্ত নষ্ট করে। আমাদের অনেক স্কুল কলেজ আছে সেখানে ঠিকমতো ক্লাস হয় না, কিন্তু স্কুল কলেজের স্টুডেন্টটাকে অ্যাটেন্ডেন্স দিতে হয়। এইচএসসিতে এরকম অনেক কলেজ আছে, অনেক কলেজ, বাংলাদেশের 99% কলেজ, নটরডেম কলেজ বাদে আমি বলা যায় প্রত্যেকটা কলেজই রেসিডেন্সিয়াল, রাজকীয় মনে একটু পড়াশোনা হয়, আনন্দমোহনে জানি না পড়াশোনা ভালো হয় কিনা। তো বললাম তো, নটরডেম বাদে বাংলাদেশের টপ 2-1টা কলেজে হয়তো 2-3টা কলেজে হয়তো পড়াশোনা হয়, বাকি একটা কলেজে পড়াশোনা হয় না, কিন্তু অ্যাটেন্ডেন্স থাকতে হবে 90%, 85%। তার মানে ওই পোলাপানগুলো নিজেরাও পড়তে দেবে না, মানে নিজেও পড়তে দিবে না, আবার কলেজেও পড়াবে না। সো দেখা যায় সকাল 8টা থেকে দুপুর 2টা-3টা পর্যন্ত ওদের হচ্ছে কলেজের মধ্যে আটকে রাখে হুদাই। সো এই যে তাদের নিজেদেরও শিক্ষিত দিতেছে না স্টুডেন্টগুলোকে, আবার কলেজ থেকেও কোনো শিক্ষা দিতেছে না। সো এটাই বলছে আর কি, যে তাদেরকে স্বশিক্ষিত হইতে দেয় না, আবার স্বশিক্ষিত হওয়ার যে সুযোগ সেটাও নষ্ট করে ফেলে। এই শিক্ষাযন্ত্রের মধ্যে যে যুবক নিষ্পেষিত হয়ে বেরোয় আসে, এই যে শিক্ষাযন্ত্রের মধ্যে যেই যুবকটা পিঠা খায়া বেরোয় আসে, তার মধ্যে আর নিজের বলতে কিছু থাকে না, আপনার মানে নিজের, তার নিজের বলতে কিছু আর কিছু থাকে না, যদি না তার প্রাণ অত্যন্ত করা হয়, যদি না তার প্রাণটা অত্যন্ত শক্ত হয়, তাইলে সে এটা সার্ভাইভ করতে পারবে, তারপরেও সে স্বশিক্ষিত হইতে পারবে। কিন্তু সে যদি দুর্বল স্টুডেন্ট হয় তাইলে সে পারবে না।
সৌভাগ্যের বিষয় এই ক্ষীণপ্রাণ জাতির মধ্যে, ক্ষীণপ্রাণ দুর্বল প্রাণ জাতির মধ্যে জনকতা কেমন কঠিন প্রাণের লোক আছে, এমন শিক্ষা পদ্ধতি তাদের মনকে জখম করলে একেবারে বধ করতে পারে না। জখম করে মানে আহত করে, বধ করে মানে মেরে ফেলা। সো কিছু কিছু লোক এরকম আছে যে এই শিক্ষা পদ্ধতিতে তারা জখম হয়, আহত হয়, কিন্তু একেবারে মারা যায় না, পরে তারাই হচ্ছে দেশের দায়িত্ব নেয়। আমি লাইব্রেরিকে স্কুল কলেজের উপর স্থান দিই এই কারণে যে স্থলে লোক স্বেচ্ছায় স্বচ্ছন্দ চিত্তে স্বশিক্ষিত হওয়ার সুযোগ পায়। লাইব্রেরিতে মানুষ নিজের ইচ্ছা মতো যা খুশি পড়তে পারে, তারা কলেজ থেকে জোর করে ধরে বান্ধা পাঠ্য বই পড়ায় না। এই জন্য হচ্ছে সে লাইব্রেরিকে স্কুল কলেজের উপরে স্থান দেয়। প্রতিটি লোক তার স্বীয় শক্তি ও রুচি অনুসারে, তার নিজের যেই ক্যাপাবিলিটি আর রুচি, তার যে ইচ্ছা, সেটা অনুসারে সে হচ্ছে নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিতে পারে। তার যে আত্মার রাজ্য, জ্ঞানের রাজ্য, সেটাতে সে যাইতে পারে। স্কুল কলেজ আমাদের যে অপকার করছে সেটার জন্য নগরে নগরে না, শুধু শহরে শহরে না, গ্রামে গ্রামে লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে। আমি পূর্বে বলেছি যে লাইব্রেরি হাসপাতালের চেয়ে কম উপকারী নয়, তার কারণ শিক্ষা বর্তমান ব্যবস্থায় আমাদের লাইব্রেরি হচ্ছে এক ধরনের মনের হাসপাতাল। কেন হাসপাতালের চেয়ে বেটার বলছে সে? কারণ লাইব্রেরি হচ্ছে মনের হাসপাতাল। আপনারা জিজ্ঞেস করতে পারেন যে বই পড়ার পক্ষ নিয়ে এত ওকালতি করার, বিশেষ করে প্রাচীন নজির দেখাবার কি প্রয়োজন ছিল? এই যে ইতিহাস, ফ্রান্সের ইতিহাস যে টাইনা আনছে, কি দরকার ছিল ফ্রান্সের ইতিহাস নজির মানে উদাহরণ? বই পড়া যে ভালো তাকে কেন মানে? লেখক উত্তর দিছে। সো সবাই কোশ্চেন করতেছে, ভাই বই পড়া যে ভালো এটা তো আমরাও জানি, এটা নিয়ে তো বকবক করার কি আছে? তো লেখক তখন উত্তর দিতেছে, সকলে মুখে মানলেও কাজে মানে না। যে আপনারা সকালে মুখে মানেন কিন্তু কাজে মানেন না। মুসলমান ধর্মে মানব জাতি দুই ভাগে বিভক্ত, যারা কেতাবি আর এক যারা তা নয়। বাংলায় শিক্ষিত সমাজে পূর্বদলভুক্ত নয় এই কথা নির্ভয়ে বলা যায় না। আমাদের শিক্ষিত সম্প্রদায় মোটার উপর বাধ্য না হলে বই স্পর্শ করেন না। ছেলেরা যে নোট পড়ে এবং ছেলের ব্যাপারে যে নজির পড়েন, দুই বাধ্য হয়ে অর্থাৎ পেটের দেয়। লেখক বলতেছে, ভাই আপনারা বই পড়া যে ভালো এটা আপনারা মানেন, ভালো আপনারা মানেন, কিন্তু পেটের দায় না হইলে আপনারা বই ধরেন না। এই যে আপনারা যে নজির পড়েন, আইনের যে দলিল পড়েন, এগুলো পেটের দায় পড়েন। আপনার ছেলেরাও যে আইনের দলিল পড়ে, এগুলো পেটের দায় পড়েন। আপনারা ওই স্বশিক্ষিত হওয়ার জন্য বই পড়েন না। এই জন্যই আমি এত বকবক করতেছি। লেখক বলতেছে, প্রাবন্ধিক বলতেছে। সেই জন্য সাহিত্য চর্চা দেশে একরকম নেই বললেই হয়। দেশে সাহিত্য চর্চা নেই, কেননা সাহিত্য সাক্ষাৎভাবে উদর পড়তে কাজে লাগে না। সাক্ষাৎভাবে মানে সরাসরি পেট ভরার, উদর মানে পেট, পূর্তি মানে ভরা, পেট ভরার কাজে লাগে না। বাধ্য হয়ে বই পড়া আমরা এতটা অভ্যস্ত হয়েছি যে কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে নিষ্কর্মার দরে ফেলে দিই। আমরা বাধ্য হয়ে বই পড়তে হচ্ছে এতটাই ইউজ টু হয়ে গেছি যে কেউ যদি নিজের ইচ্ছায় বই পড়ে, ফ্রি টাইমে বই পড়ে, আমরা তার নিষ্কর্ম মনে করি যে এই ব্যাটার এই শালার মনে আর কোনো কাজ কাম নেই, কারণ সে বই পড়তেছে। অথচ এই কথা কেউ অস্বীকার করতে পারবেন না, যে জিনিস স্বেচ্ছায় না করা যায় তাতে মানুষের মনে সন্তোষ নেই। যে জিনিসটা নিজের ইচ্ছায় না করা হয়, মানে স্বেচ্ছায় নিজের ইচ্ছে যে কোনো কাজ যদি কেউ না করে, তাহলে ওই কাজ করে অ্যাকচুয়ালি মজা নেই, সন্তোষ নেই, মজা নেই। একমাত্র উদরবর্তীতে মানুষের সম্পূর্ণ মনতুষ্টি হয় না। আমরা সকলেই জানি উদরের দাবি রক্ষা না করলে মানুষের দেহ বাঁচে না, কিন্তু মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না। মানে আমরা সকলেই মানি যে যদি পেটের দাবি রক্ষা না করে, আমরা যদি পেট ভরে খাবার না খাই, তাহলে আমাদের পেট ভরে না, পেটের 3/1 মানে মোটামুটি বেঁচে থাকার যতটুকু খাবার লাগে ওটা যদি আমরা না খাই, তাহলে আমাদের দেহ বাঁচবে না। কিন্তু আমাদের মনের দাবি যেটা বই পড়া, সেটা যদি আমরা রক্ষা না করি, তাহলে যে আমাদের মন বাঁচবে না, এই জিনিসটা আমরা মানি না। আমাদের আত্মা যে বাঁচবে না, এটা আমরা মানি না। এটা লেখক বলছে। দেহ রক্ষা অবশ্য সকলেরই কর্তব্য, কিন্তু আত্মরক্ষা অকর্তব্য নয়। দেহ রক্ষা করা সকলেরই দায়িত্ব, কিন্তু আত্মরক্ষা, মনের রক্ষা করা হচ্ছে সকলের দায়িত্ব না, এটা তো কেউ বলেনি, এটাও সবার দায়িত্ব। মানবের ইতিহাসের পাতায় পাতায় লেখা রয়েছে যে মানুষের প্রাণ মনের সম্পর্ক যতই হারায় ততই তা দুর্বল হয়ে পড়ে। শরীর আর মনের মধ্যে সম্পর্ক যত হারায় যাবে ততই হচ্ছে মানুষ দুর্বল হয়ে যাবে। মনকে সজাগ ও সবল রাখতে না পারলে জাতির প্রাণ যথাযথ স্ফূর্তি লাভ করে না। তারপর যে জাতি যত নিরানন্দ, সে জাতি তত নির্জীব। তার মানে যে জাতির মধ্যে বই পড়া নাই, সে জাতির মন তত হচ্ছে খারাপ, এবং যে জাতির মন যত খারাপ, সে জাতি তত নির্জীব। নির্জীব মানে যে নড়াচড়া করতে পারে না, সে জাতির উন্নতি হয় না। একমাত্র আনন্দের স্পর্শে মানুষের মন প্রাণ সজীব সতেজ সরাগ হয়ে ওঠে। এই আনন্দটা কি? বই পড়া। সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হচ্ছে জাতির জীবনী শক্তির হ্রাস করা। যে সাহিত্য চর্চা যতক্ষণ করবে না, ততক্ষণ কি করতে পারবে না? জাতি আগাইতে পারবে না, কারণ জাতির মন আগাইতে পারবে না। কাব্যামৃতে যে আমাদের অরচিত রয়েছে, সে অবশ্য আমাদের দোষ নয়, আমাদের শিক্ষার দোষ। কাব্যামৃত মানে অমৃতের মতো কাব্য। কবিতা পড়াই যে আমাদের অরুচি ধরছে, আমরা যে কবিতা পড়ি, এটা আমাদের দোষ না, আমাদের শিক্ষার দোষ। যার আনন্দ নেই সে নির্জীব, এমন কথা যে সত্য। যে নির্জীব তারও আনন্দ নেই, সে কথা এমন সত্য। এখানে একটু উল্টাপাল্টা সে বলতেছে, একই কথা বারবার পেঁচাইতেছে যে যে নির্জীব, যে নড়াচড়া করে না, তার আনন্দ নেই। আবার যার আনন্দ নাই সে নড়াচড়া করে না, এটাও সত্য, একই কথা। আমাদের শিক্ষায় আমাদের নির্জীব করেছে, আমাদের শিক্ষায় আমাদের নড়াচড়া করতে দেয় না।
জাতির আত্মরক্ষার জন্য এই শিক্ষার উল্টো টান যে আমাদের টানতে হবে সে বিষয়ে আমি নিঃসন্দেহ। মানে অলরেডি এতদিন যা শিখাইছি এই পুরোটা হচ্ছে আন্ডু করতে হবে জাতিকে, লেখকের মতে যে এতদিন যা শিখানো হয়েছে সেটা আন্ডু করতে হবে, উল্টা টান টানতে হবে। এই বিশ্বাসের বলে আমি স্বেচ্ছায় সাহিত্য চর্চার সপক্ষে এত বাক্য ব্যয় করলাম যে বই পড়ার জন্য যাতে আমরা উৎসাহিত করি, এটার জন্য সে এতক্ষণ এত বাক্য ব্যয় করলো। এ বাক্যে আপনাদের মনোরঞ্জন করতে সক্ষম হয়েছে কিনা জানি না, আপনাদের খুশি করতে পারছি কিনা আমি জানি না, সম্ভবত হয়নি। কেননা আমাদের দুরবস্থার কথা যখন স্মরণ করি তখন খালি কোমল স্বরে আরোপ করলে আর চলে না, মনের আক্ষেপ প্রকাশ করতে করতে মাঝে মাঝেই করি লাগাতে হয়, মাঝে মাঝে একটু কড়া স্বরে হচ্ছে কথা বলতে হয়। সবসময় হচ্ছে করি মানে অ্যাকচুয়ালি আমি জানি না কি, এটা একটু দেখে বলতে হবে, ঠিক আছে? তোমরা কমেন্ট বক্সে জানো তো করি মানে কি। আমার কাছে যেটা মনে হচ্ছে কড়া শব্দ প্রকাশ করতে, ঠিক আছে? এটা আমি এক্স্যাক্টলি জানি না, অন্য কিছু হইতে পারে, এটা অন্য কিছু হওয়ার সম্ভাবনাই বেশি। আচ্ছা যাই হোক, সো এটা আই গেস বুঝতে পারছো যে বই পড়া প্রবন্ধে কি বলা হয়েছে। সো এখানে তো আমাদের শব্দার্থগুলো দেয়াই আছে, পাঠ পরিচিতি তো অলরেডি হচ্ছে তোমাদের বলেই দিছি একদম শুরুতে। সো তোমরা যদি এরকম প্রত্যেকটা টপিকের আরো ভিডিও চাও তাহলে হচ্ছে ভিডিওটা শেয়ার করে দাও এবং কমেন্ট বক্সে ইন্টারেস্ট লেখো, আর কোন কোন টপিকের উপর ভিডিও চাও সেটা হচ্ছে কমেন্ট বক্সে ভাইয়াকে জানা দাও।